প্রশ্নও জড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি বিএনপি দুঃখিত জামায়াতের কিছু লোক নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যদিও বলি জামায়াতের এক্স হ্যান্ডেল যদি পোস্ট দেওয়া হয়েছে নারী বিদ্বেষী একটি পোস্ট, এবং যদিও তিনি বলেছেন এটি হ্যাক হয়েছে, এই নারী বিদ্বেষী বক্তব্যের কারণে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে জামায়াতের বিপক্ষে? আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, ধরেন জামাত সম্পর্কে আমাদের ধারণাটা আমরা অনেক আগে শুনছি জামাত শিবির, এরা রক কাটে, এইটা করে সেইটা করে, আমরা কিন্তু এইটা শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। আবার জামাত স্বাধীনতা বিরোধী শক্তি, এটাও শুনতে শুনতে আসছি। কোনোটা নিয়ে আমার ডিবেট নাই, কিন্তু আমি তো এটা ধারণ করে আসছি। কিন্তু আপনি আজকে যদি আমরা ইয়ের দিকে তাকাই, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হইল, সেখানে তো আমার মেয়ে পড়ে, ওনার মেয়ে পড়ে, এক্সওয়াইদের মেয়েরা পড়ে। তো তারা তো দে আর ভেরি কনসাস। তারা তো আজকে তারা এআইয়ের যুগে, ডিজিটাল যুগে তারা বসবাস করেন, তাদের চোখ কান সবই খোলা। তা সত্ত্বেও যখন এই যে ইউনিভার্সিটির ইয়েগুলো তো তারা বিজয় লাভ করলো, প্লাস ছাত্রী হলগুলায় শিবির পাশ করলো, তো এগুলো দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে তারা যেটা খুব বেশি আমলে নিচ্ছে, এইটা আমার কাছে মনে হয় না, এক নম্বর। আর দুই নম্বর হলো এই যে এক্স হ্যান্ডেল কি হ্যাক হয়েছে বললো, তো সেখানে অনেক কথা আছে। জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বলেছে হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক ছাড়া কি হয়েছে, একটা বার্তা বেরিয়ে গেছে। সেই বার্তাটা কি? নারী বিদ্বেষী বার্তা। এখন আমি এখানে জামাতের পক্ষপাতিত্ব করি, কিন্তু একটা সেন্সেবল লোক কি এই কথাটা বলবে এই টাইমে? 2-4 দিন পরে নির্বাচন, তার কি বলা উচিত? আমি জানি না ঠিক। আর পাশাপাশি আরেকটা জায়গায় যদি আমরা আসি, যে এই জামাত সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা আমি জানি না, আমি 2-1 লোকের সাথে বা 2-4 লোকের সাথে আলাপ করলাম, যে একটা শ্রেণী ধারণা করতেছে জামাত আসলে পরে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তারা ক্ষমতা আসলে পরে বিদেশে টাকা পাচার আর হবে না, তারপরে তারা ক্ষমতায় আসলে পরে দুর্নীতি হবে না। মানে এই যে বিষয়গুলা, এতে ভিকটিম হয়ে যায়। কিন্তু যদি আপনি ভালো করে হিসাব করেন, পত্রিকা বা মিডিয়ায় যে নানান ধরনের পট পরিবর্তন করে, সকালে এক পদের কথা বিকালে এক পদের কথা, এইগুলা বলবে না, মিস ইনফরমেশন দিবে না, এটা ধারণা। এই ধারণাগুলো যদি হয় তাহলে তো এটা চিন্তার বিষয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এটা নিয়ে চিন্তিত, মিডিয়ার লোক চিন্তিত, তারপর ব্যাংক তসরুপ করে যে ব্যবসায়ীরা, তারাও ভাবে যে আমরা যেভাবে রাত্রে দিন করে টাকা নেই সেটা পারবো না, কিন্তু তারাও দেখা যায় চিন্তিত। কিন্তু ইনফ্যাক্ট এটাকে যদি প্রকাশ করে তারা, এই চিন্তা, তাদের এই চিন্তাটা যদি বাইরে চলে আসে, তাহলে কিন্তু মানুষ সব তাদের দিকে ঝুঁকে যাবে। এটাকে আড়াল করার জন্য একটা হাতিয়ার হলো তারা নারী বিদ্বেষী। যদি তারা নারী বিদ্বেষী হবে, এতদিন তাদের অস্তিত্ব কেন থাকলো? সেই 53 বছর, 54-55 বছর যাবৎ তারা আছে, আমরা সবাই তাদেরকে নারী বিদ্বেষী বলি, কেন তাদের অস্তিত্ব এখন থাকলো? তা আমার কাছে মনে হয় এটা ওই যে শ্রেণীটার কথা বললাম, সেই শ্রেণীরা এইটাকে আড়াল করে রেখে এটাকে খুব হাইলাইট করতেছে। কিন্তু হাইলাইট যে করতেছে, আমার তো নির্বাচনী রেজাল্টগুলায় সেটা মনে হয় না। সুতরাং আমার কাছে মনে হয় এই যুগে ইউ আর ভেরি কন্ট্রাস্ট। ভাই লন্ডনে লেখাপড়া করছে, আমেরিকায়, আমরা আমেরিকায় দেখি, আমেরিকায় কিন্তু বোরকা পরা লোক চলে। আবার আমেরিকা একটা জিমের মধ্যে দেখা গেল একটা মেয়ের, তার পোশাক কীরকম আছে, 70% তার শরীরে কাপড় নাই, বাট কেউ কারো দিকে তাকাচ্ছে না, যে যার কাজ করে চলে আসছে। তো আমরা দেশটাকে সে জায়গায় নিতে চাই। এখন সে জায়গায় যেতে পারবে কি না জামাত, সেটা আমি জানি না। কিন্তু কথা হলো যে যেই অভিযোগগুলা, আমার কাছে মনে ওইগুলাকে আড়াল করার জন্য এটা তাদের মেইন ফোকাস। এটা মেইনলি রাজনীতিবিদদের দোষ দিব না, আমি অন্য রাজনীতিবিদদের দোষ দিব না, বাট বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ যারা করে, আমি সবসময়ই বলি, একটা হলো আমলা, তারপর হলো মিডিয়া, তারপর হলো বিজনেস অলিগার্ক, যারা ব্যাংকটাকে লুটে নেয়। এই 3টা সেক্টরের উপরে কিন্তু রাজনীতিবিদের, ওতপ্রোতভাবে রাজনীতিবিদের সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেই ব্যবসায়ীগুলো শেখ হাসিনার সময় বলছিল আমরা দরকার 3 মাস ব্যবসা বন্ধ করে রাখবো, তাও আপনার সাথে আছি, সেই তারাই কিন্তু আবার তারেক রহমান সাহেবের পাশে গেছে। দিস ইজ বিজনেস কমিউনিটি। তো সুতরাং আপনি ওইভাবে যদি চিন্তা করেন, বোঝা মুশকিল, বলা মুশকিল। জি, ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সাইম, একই অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে। দেশের বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের নারীদের উপর হামলা, গতকালকে আবার দেখা গেল বাউফলে এক গর্ভবতী নারীর উপরে লাথি মারার একটা ঘটনা ঘটেছে বিএনপি নেতা কর্মীদের।
এই সব ঘটনাগুলো, নারীদের উপরে হামলার ঘটনাগুলো আগামী নির্বাচনে, কাল বাদে পরশু যে নির্বাচনে বিএনপির বিপক্ষে কোনো প্রভাব পড়বে কিনা? নারীদের অধিকার এবং রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ, এটা কিন্তু বৈশ্বিক একটা বিতর্কের বিষয়। এবং অবশ্যই যেহেতু বৈশ্বিক বিতর্কের বিষয়, সেখানে উন্নত যে গণতন্ত্রগুলো আছে সেখানে যেমনটা এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেভাবে আরও অনেক বেশি আলোচনা হবে বাংলাদেশে। এটাই কিন্তু খুব স্বাভাবিক। আপনি দেখবেন যে আমেরিকা আজ পর্যন্ত একজন নারী প্রেসিডেন্ট পায়নি। আমরা হিলারি ক্লিন্টনকে আশা করেছিলাম যে তিনি প্রেসিডেন্ট হবেন, কিন্তু পরিবেশটাই এমন হয়ে গেছে যে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। ইউকে পার্লামেন্টে নারী সাংসদ যারা আছেন তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ব্যাপকভাবে। এটা কিন্তু গবেষণায় উঠে এসছে। সুতরাং সেখানে যে নারী বান্ধব পরিবেশ আছে রাজনীতিতে, বিষয়টা তা না। তো বাংলাদেশে থাকবে একেবারে ব্যাপকভাবে নিরাপদ এবং আপনার নিখুঁত, সেটা আমরা যা আশা করছি তা না। যদিও আমাদের বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে। তো এই জায়গাটা কিন্তু আলোকপাত করবার বিষয়। আজকে বল হচ্ছে ভোটারদের কোর্টে, সেই ভোটারদের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। তো নারীরাই উপযুক্তভাবে বেছে নেবে যে কারা তাদের জন্য নিরাপদ, কারা তাদের অধিকারটাকে সংরক্ষণ করতে পারবে, কারা তাদের মর্যাদাকে নিশ্চিত করতে পারবে। এই জায়গাটা তো তাদের কাছে ক্লিয়ার। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি রাজনৈতিক দল হিসাবে, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা তো নারীর স্বাধীনতার পক্ষে কথা বলছি, নারীদের মর্যাদার কথা বলছি, তাদের কর্মসংস্থানের কথা বলছি, তারা যেন নিরাপদে চলাচল করতে পারে সেই বিষয়গুলো নিয়ে বলছি, এবং তাদের বিভিন্ন ধরনের স্বাধীনতার ইস্যু আসে, সেই জায়গাগুলো যেন অক্ষত থাকে, তারা যেন এনজয় করতে পারে আমাদের বাংলাদেশের পরিবেশটা, সেটা কিন্তু আমরা সবাই আলোচনা করছি। এখন নারীরা বেছে নেবে কোন দল তাদের মর্যাদাটাকে সত্যিকার অর্থে অক্ষুণ্ণ রাখতে চায় এবং কারা রাখতে চায় না, সেটা কিন্তু খুব ক্লিয়ার। আপনি যখন বক্তব্য দিচ্ছেন তখন নারীর প্রতি আপনার কতটুকু সম্মান আছে সেটা কিন্তু ফুটে ওঠে আপনার প্রত্যেকটা বক্তব্যে, আপনার কর্মকাণ্ডে। এখন কিছু ঘটনা যেখানে ঘটে, আপনি দু একটা বিচ্ছিন্ন ঘটনার কথাও বলেছেন। আমরা ডিনায়াল পদ্ধতিতে না গিয়ে যদি বিষয়টাকে এভাবে দেখি যে ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, নারীর প্রতি অসম্মান, অমর্যাদা কিংবা সহিংসতা, এবং নারীর প্রতি যে সহিংসতা, এটা নিয়ে আমি ইন্টারন্যাশনালি কাজও করেছি অনেক। তো আমরা জানি যে বাংলাদেশে কী ধরনের সহিংসতাটা হয়, উন্নত বিশ্বে কী ধরনের সহিংসতা হয়, আমাদের মেয়েরা কীভাবে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, পারিবারিকভাবে তারা বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হন, সেই জায়গাটা কিন্তু আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে যে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। যেই জায়গাটাতে কোনো একজন অপরাধী একটা নারীকে অসম্মান করেছে, তাকে কোনো ধরনের আঘাত করেছে, এটা তো ফৌজদারি অপরাধ, এবং নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন আছে, আমাদের বাংলাদেশেও আছে, নারী ও শিশু নির্যাতন আইনও এ দেশে আছে, তাই না? সুতরাং এগুলোর প্রয়োগটা যেন সঠিকভাবে হয়, সেই মাইন্ডসেটটা রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা দরকার। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একেবারে জেনারেলিও আমি বলবো যে আমাদের নারীদের বেছে নেওয়া উচিত এমন দলকে, এমন প্রার্থীদেরকে যারা সত্যিকার অর্থে নারীদেরকে শ্রদ্ধার চোখে দেখে। নারীদেরকে যদি আমরা অশ্রদ্ধার চোখে দেখি, এবং বিভিন্ন বিতর্কগুলো সাম্প্রতিক সময়ে যে তৈরি হয়েছে নারীদেরকে কেন্দ্র করে, যে কোনো কোনো রাজনৈতিক দলের বিষয়ে বক্তব্য আসছে যে তারা নারীদেরকে অসম্মান করছে, তারা নারীদের যে প্রকৃত অধিকারটা সেটা বাস্তবায়নের পক্ষে না। তাহলে আমি মনে করি যে এখন সচেতনতাটা বেড়েছে নারীদেরকেই বিশ্লেষণটা করতে হবে, তাদেরকেই ভালো করে বুঝতে হবে যে একজন নারীকে শুধুমাত্র নারী হিসেবে দেখার সুযোগ নেই, নারীকে আপনি মানুষ হিসেবে সমানভাবে দেখতে হবে পুরুষের সাথে। সেই জায়গায় একজন নারী রাষ্ট্রে কোথায় অংশগ্রহণ করবে, রাজনীতির কোন অংশে অংশগ্রহণ করবে, এটা হওয়া উচিত তার যে যোগ্যতা এবং উপযুক্ততা অনুযায়ী। দেখেন, আমি বলেছি যোগ্যতা এবং উপযুক্ততা। সুতরাং নারী কোথায় বসতে পারবে, নারী কোথায় নেতৃত্ব দিতে পারবে, সেটা নারীর যোগ্যতা এবং উপযুক্ততা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। এটা আমার বেঁধে দেওয়া কোনো ধরনের শৃঙ্খলার ভেতরে হতে পারবে না, আমার বেঁধে দেওয়া কোনো শিকলের মধ্য দিয়ে হতে পারবে না। এই বিষয়টা নারীরা বুঝে তারাই ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। আমি তখনই আশা করব যে যেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে নারীদেরকে ঘিরে, যারাই করুক, আমি দেখব যে কোনো একজন ব্যক্তি করছে কিংবা গোষ্ঠী করছে, তাদেরকে আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত না করে অপরাধী হিসেবে দেখে এই সমস্যাটা সমাধান করেছে। ধন্যবাদ। আবহানা রাজ্জাকি, বিএনপি চেয়ারম্যান একটি ঘোষণা দেয় সবার আগে বাংলাদেশ। একইভাবে ডাক্তার শফিকুর রহমান তিনিও বলেন সবাইকে নিয়ে চলুন বাংলাদেশ গড়ি, নতুন বাংলাদেশ গড়ি বা বাংলাদেশ গড়ি। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগের একটি অংশ নির্বাচনে যেতে পারছে না। তাহলে সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়ব, এই স্লোগানগুলো কতটা
সামনের দিকে এগিয়ে নিতে পারবে বাংলাদেশকে? না দেখেন, সবার আগে বাংলাদেশ, এটা তো খুব স্বাভাবিক কথা, বলা উচিত। আপনি দেশ চালাবেন বা দেশের প্রধানমন্ত্রী হবেন, হওয়ার পর আপনি সবার আগে তো বাংলাদেশটাকে আপনাকে দেখতে হবে, এটা তো স্বাভাবিক। তো এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগের যে অংশ, মানে তাদেরকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কেন? দেখতে পারি কিনা, আপনার বিষয়টা হলো সেইখানে। আপনি এখানে আপনি যদি বলেন, অ্যাট এ গ্ল্যান্স যদি এমনি বলি, তাইলে ওকে বাদ দিয়ে দেখা যায় না।